সুপ্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবার প্রতি রইল আদাব নমস্কার। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা যে যার অবস্থানে সকলেই ভালো আছি। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। মাগুরা প্রধান প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সকলকেই সুস্বাগত। আমি যাদবচন্দ্র রায়, সহকারী শিক্ষক, মাগুরা প্রধান প্রাথমিক উচ্চ বিদ্যালয়, মাগুরা পঞ্চগড়। আজকে আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যে যার অবস্থানে আছো, তোমরা গভীর মনোযোগের সহিত তোমাদের যার অবস্থানে থেকে খাতা কলম বের করে তোমরা বসে পড়ো। হয়তো আজকে যে বিষয়টি আমি আলোচনা করব এটি তোমাদের অতীব গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের অনেক উপকারে আসবে ভবিষ্যতেও। তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি আজকে বাংলা ব্যাকরণ অংশের সমাস নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো। সমাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নবম শ্রেণীতে সমাস সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে আবারও সেই সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু গভীর মনোযোগের সহিত শুনবে, তাহলে তোমরা হয়তো খুব সহজেই উপকৃত হবে। শিক্ষার্থীরা, সমাস কি, এটি কেন আমরা ব্যবহার করি সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যে সমাসটা কোত্থেকে এসেছে, কেন আমরা এটি ব্যবহার করব সেই সম্পর্কে আমরা জানব। যে যদি আমরা আলোচনা করি তাহলে সমাসটা থেকে আসে কি, এটি সমাসটা হচ্ছে একটি পারিভাষিক শব্দ। এই শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। এটি একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এই সমাস শব্দের বিপরীত শব্দ কি সেই সম্পর্কে আমাদের জানার দরকার। এই সমাস শব্দটি আমাদের মূলত কী কাজে লাগে, কেন আমরা ব্যবহার করি সেই সম্পর্কে দরকার, সেটাও আমাদের জানার দরকার। তো আমি তোমাদের সুবিধার জন্যই চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করব। তোমরা একটু গভীর মনোযোগের সহিত দেখবে, আমি সেটি তোমাদের চার্টের মাধ্যমে দেখাবো। হয়তো তোমরা একটু লক্ষ্য করো। সমাস, এই যে সমাস, আমরা যদি সমাস শব্দটিকে চিন্তা করি তাহলে তোমরা লক্ষ্য করো, সমাস শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। সমাসের রীতি সংস্কৃত ভাষায় এসেছে। সমাস যদি আমরা ভেঙে দেখাই তাহলে সমাস সমান হচ্ছে সম যোগ পূর্বক অস যোগ অ। আবার সমাস শব্দের বিপরীত যদি আমরা চিন্তা করি, বিপরীত শব্দ হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপ, একপদীকরণ। সমাস শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। সর্বশেষ সমাস শব্দটি পারিভাষিক শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের অনেক খুঁটিনাটি জিনিস এখান থেকে আমাদের হয়তো আসবে, যেগুলো হয়তো বইয়ের সব জিনিস নাই, কিন্তু আমাদের এটি জানার দরকার। এই জন্য সমাস থেকে আমরা অনেকগুলো শব্দ এখানে বের করছি। এটি সংস্কৃত ভাষার শব্দ, এটি সংস্কৃত ভাষার রীতি থেকে এসেছে, বাংলা এসেছে। এটিকে যদি আমরা ভাঙাই তাহলে সম যোগ পূর্বক অস যোগ অ পাবো। সমাস শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপ, একাধিক পদের একপদীকরণ। আর সমাস শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। সমাস শব্দটি পারিভাষিক শব্দ। নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছে সমাস কেন আমরা প্রয়োজন। এই সমাস শব্দটি কোত্থেকে এসেছে, এর খুঁটিনাটি জিনিস সম্পর্কে এখানে আমরা জানলাম। এখন আমরা সমাস সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগের সহিত একটু লক্ষ্য করবে। এখন আমরা সমাস কেন আমরা আলোচনা করব, সমাস সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা একটু গভীর মনোযোগের সহিত লক্ষ্য করবে। সমাস শব্দটি কি? সমাস শব্দ, যে সমাস শেষে যদি আমরা সংজ্ঞা চিন্তা করি, আমরা কিছুক্ষণ আগে বললাম সমাস হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। আসলে এর কাজই হচ্ছে ভাষাকে শ্রুতিমধুর করা, বড় জিনিসগুলোকে ছোট ছোট করে আনয়ন করাই হচ্ছে সমাসের কাজ। তাহলে এখন আমরা সমাসের কি কি জিনিস আমাদের আলোচনা করতে হবে, সমাস করতে গেলে আমাদের কি কি করতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এখন সমাজ সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে সমাজ থেকে আমরা কি কি জিনিস আসবে, এর আলোচ্য বিষয় কি কি হবে। যেমন আমরা যদি এখানে এই শব্দটি লিখি দম্পতি, দম্পতি শব্দটি এটি একটি শব্দ। এটি হচ্ছে সমাসবদ্ধ বা সমস্তপদ। এই শব্দটিকে আমরা বলবো সমাসবদ্ধ বা সমস্তপদ। এই শব্দটি থেকে আমরা কি পাবো, সেটি হচ্ছে জায়া
ও পতি, এটি আমরা পাবো। এই শব্দটিকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো জায়া ও পতি। তাহলে এখন মূলত কি সমাসের কাজটা কি? এই যে বড় জিনিস, এই যে এখানে আমরা জায়া ও পতি এই দুটি শব্দ আমরা একসাথে বলি দম্পতি। এই সমাসের কাজ হচ্ছে এটি, বড় জিনিসকে ছোট করার কাজই হচ্ছে সমাসের কাজ। তো এখন আমাদের জানার বিষয় যে এই জিনিসগুলো কি কি কার নাম কি, সেটি আমরা কিভাবে জানবো বা কিভাবে বুঝবো বা কিভাবে এটিকে আমরা মনে রাখবো। এই শব্দটিকে, যে মূল শব্দটি, সেই শব্দটিকে আমরা সমাসবদ্ধ বা সমস্ত পদ বলবো। এর নাম হচ্ছে সমাসবদ্ধ বা সমস্ত পদ। এই শব্দটি থেকে আমরা যে ভেঙে একটি অংশ পেলাম, এর নাম হচ্ছে ব্যাস বাক্য, সমাস বাক্য, বিগ্রহ বাক্য। এই তিনটি নাম, ব্যাস বাক্য, ব্যাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, আর একটা হচ্ছে সমাস বাক্য। তিনটি নাম এর, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। তো এখন প্রশ্ন হচ্ছে এই টোটালটারই তিনটি নাম। এই টোটালটাই আমরা যদি চিন্তা করি তাহলে তিনটা নাম কি কি? ব্যাস বাক্য, সমাস বাক্য, বিগ্রহ বাক্য। এগুলো যদি আমরা আলাদা আলাদাভাবে চিন্তা করি, এই যেমন এইটুকু অংশকে যদি আমরা চিন্তা করি, এটির একটা নাম আছে, আর এইটুকুকে যদি আমরা চিন্তা করি তাহলে এইটুকু আলাদা একটা নাম আছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রথমের যে অংশটি এটিকে বলবো আমরা পূর্বপদ, এবং পরের যে অংশটি এটিকে আমরা বলবো পরপদ বা উত্তরপদ। তাহলে আমরা চিনলাম সমস্তটাকে, এই যে অংশটা, টোটাল অংশটাকে আমরা তিন নামে চিহ্নিত করি। সেটি হচ্ছে সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। আর যদি আলাদাভাবে চিন্তা করি, প্রথম যে অংশটি সেটি হচ্ছে পূর্বপদ, পরের যে অংশটি সেটি হচ্ছে পরপদ। আর যদি আমরা একেবারে আলাদাভাবে চিন্তা করি যে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে কী বলবো, তাহলে এর আলাদা একটি নাম আছে, সেটিকে বলবো আমরা সমাস সমান পদ। তাহলে আমরা সমাস নির্ণয় করতে গেলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। যদি আমরা না জানি পূর্বপদ কোনটা, পরপদ কোনটা, তাহলে হয়তো আমাদের সমস্যার সৃষ্টি হবে। তাহলে এগুলো আমাদের জানতে হবে। এখন আমরা এরও একটি চার্টের মাধ্যমে আমরা ক্লিয়ার, এই জিনিসগুলো আমরা চার্টের মাধ্যমে এখন ক্লিয়ার হবো যে কী জিনিস এগুলো কোত্থেকে আসলো, সেটা আমরা একটা চার্টের মাধ্যমে পরিষ্কার হবো। কোনটাকে আমরা পূর্বপদ বলবো, কোনটাকে আমরা পরপদ বলবো, সেটা আমরা এখন ক্লিয়ার হবো। তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গভীর মনোযোগের সহিত লক্ষ্য করো, আমি একটি চার্টের মাধ্যমে তোমাদের সেটি বোঝার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গভীর মনোযোগের সহিত লক্ষ্য করবে। আমি তোমাদের একটু দেখার চেষ্টা করি যে যদি আমরা ইতিপূর্বে জানলাম যে আদর্শ সংজ্ঞা, সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসাথে যুক্ত হয় একটি নতুন শব্দ গঠনের যে প্রক্রিয়া, সেটি হচ্ছে সমাস। তাহলে এখন যেমন এখানে আমি যদি এক্সাম্পল টানি, তাহলে বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। নিচে আরেকটা এক্সাম্পল টানা হয়েছে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে বিলাত সিংহ প্রথম অংশে, আর দ্বিতীয় অংশে আছে ফেরত আসন। তাহলে নিচে এখানে বিলাত হতে ফেরত ও সিংহ চিহ্নিত আসন কে, এই শব্দগুলোকে, এটি টোটালটাকে, এটি টোটালটার নাম আমি ইতিপূর্বে আমরা শিখলাম যে তিনটি নাম আছে। সেটি কি কি এখানে আমরা ইন্ডিকেট করছি, সেটিকে বলে সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। তিনটি নাম, সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, তিনটি নাম দেওয়া হয়েছে। আর বিলাত ফেরত সিংহাসনকে সমস্ত পদ, আর মূল যে শব্দটি সেটি হচ্ছে বিলাত ফেরত সিংহাসনকে আমরা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলি, আমরা ইতিপূর্বে আলোচনা করছি। আর বিলাত রাজার সিংহ, প্রথমের যে পদগুলো সেটিকে আমরা পূর্বপদ বলবো, পরের যে পদগুলো সেটিকে আমরা পরপদ বা উত্তরপদ বলবো। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা হয়তো বুঝতে পেরেছ। এখন আমরা সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গভীর মনোযোগের সহিত লক্ষ্য করবে, তাহলে হয়তো তোমরা ক্লিয়ার হবে। সাথে বইটা রাখবে। এখন আমরা সেই সমাসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু মনোযোগের সহিত লক্ষ্য করবে। সমাসের প্রকারভেদ। সমাস, সমাস থেকে আমরা 6 প্রকারের সমাস পাই। সেটি কি কি? যেমন 1 নম্বরে দেওয়া আছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব, দ্বিগু, বহুব্রীহি। শিক্ষার্থী বন্ধুরা, সমাস 6 প্রকারের তোমরা নিশ্চয়ই আগেই জেনেছ নবম শ্রেণীতে। আজকে আবারও ক্লিয়ার করলাম যে 6 প্রকারের সমাস। আমরা আজকে সেই 6 প্রকারের মধ্যে 1 প্রকার দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গভীর মনোযোগের সহিত লক্ষ্য করো,
তাহলে হয়তো তোমাদের অনেক উপকৃত হবে, তাহলে আর হয়তো তোমাদের বহু নির্বাচনী বা পরবর্তীতে কোনো সমস্যা হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি সেই দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো। দ্বন্দ্ব সমাস, আসলে দ্বন্দ্ব সমাস মানে কি, আমি তোমাদের সুবিধার জন্যই চার্টের মাধ্যমে সব জিনিস যদি আমি বোর্ডে, যেহেতু আমি ইতিপূর্বে আলোচনা করছি নবম শ্রেণীতে, এখন সব জিনিস যদি আমরা লিখি তাহলে হয়তো শেষ করতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি মানে 6টা কারক, মানে 6টা সমাস সহ আজকে আমরা দ্বন্দ্ব সমাসের সকল প্রকারভেদ আলোচনা করব। বিদায় আমাদের চার্টের মাধ্যমে খুব সহজেই করতে পারবো, আর যদি আমরা বোর্ডে লিখি তাহলে হয়তো শেষ করা সম্ভব হবে না। তাই এই সুবিধার জন্যই, যাতে আমরা শেষ করতে পারি তাদের, যেহেতু আমরা ইতিপূর্বে এটি শিখছি, সেজন্য আমি চার্টে তোমাদেরকে দেখাবো, তোমরা একটু লক্ষ্য করবে, তাহলে হয়তো তোমাদের খুব উপকারে আসবে এবং সেটি দীর্ঘস্থায়ী মনে রাখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমরা দ্বন্দ্ব সমাসের আগে সংজ্ঞা পড়েছি যে পূর্বপদ পরপদের অর্থের যদি প্রাধান্য হয় তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। পূর্বপদ পরপদের অর্থের প্রাধান্যকে দ্বন্দ্ব সমাস বলি। তাহলে আজকে আমরা সেই দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যদি আমরা এখানে বলি, যেমন মাতা পিতা, এই যে মাতা পিতা, মাতা হাইফেন পিতা, এটি এটি এই প্রথমে, আর এই আসলে দ্বন্দ্ব সমাসের পূর্বক চিহ্ন দেওয়া থাকবে, এবং যখন আমরা এটিকে ব্যাস বাক্য করব তখন অবশ্যই এবং ও আর যোগ করতে হবে। ব্যাস বাক্যে এবং ও আর যোগ করতে হবে, আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে হাইফেন চিহ্ন থাকবে। তাহলে এই মাতা পিতাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আমরা লিখব মাতা ও পিতা। তার কারণ এটি দুটি প্রধান বাক্য এই জন্যই যে মাতা পিতা কেউ কারো বৈশিষ্ট্যের কোনো মিল আমরা পাবো না, এর আলাদা ব্যক্তিসত্তা বৈশিষ্ট্য আছে, পিতার আলাদা ব্যক্তিসত্তা বৈশিষ্ট্য আছে, এই জন্যই এগুলো অর্থের প্রাধান্য, কেউ কারো উপরে নির্ভরশীল না। তাহলে এখন আমরা সেই দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, তোমাদের সামনে আমি একটি চার্ট দাঁড় করিয়েছি, যে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা এখানে দেওয়া আছে। তোমরা লক্ষ্য করো, যে সমাসে প্রত্যেকটি সমাস সমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন তাল ও তমাল, তাল ও তমাল দুটি আলাদা আলাদা গাছ, এদের বৈশিষ্ট্য ব্যক্তিসত্ত্ব আলাদা, এই জন্যই অর্থের প্রাধান্য। এবং ব্যাস বাক্যে এবং ও আর এই তিনটি অব্যয় পদ ব্যবহৃত হয়। যখন আমরা ব্যাস বাক্য নির্ণয় করব তখন এই তিনটি অব্যয় পদ ব্যবহৃত করব। এখন যেমন এখানে দেওয়া আছে মাতা ও পিতা, মাতা পিতা। এখন আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো, আমরা সেই প্রকারভেদগুলো আলোচনা করব। প্রকারভেদ, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, যে আমরা যদি 1 নম্বরে লক্ষ্য করি তাহলে সেটি হচ্ছে মিলনার্থক শব্দযোগে। মিলনার্থক আমরা জানি যে মিলনার্থক মানে যেগুলো মিল আমরা খুঁজে পাই। হ্যাঁ, যেমন শব্দ তো চিনি, যে শব্দগুলোর সাথে যে শব্দের মিল আছে সেটিকে আমরা বলবো মিলনার্থক শব্দযোগী দ্বন্দ্ব সমাস। যেমন মা বাপ, মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট ইত্যাদি। অনুরূপভাবে আরও একাধিক এক্সাম্পল আমরা নিয়ে আসতে পারি। নেক্সট, বিরোধার্থক শব্দযোগে, বিরোধ, শত্রুতা। আমরা জানি বিরোধ বলতে শত্রুতা, কারোর সাথে কারো বিরোধ, এটিকে আমরা বিরোধার্থক শব্দযোগী দ্বন্দ্ব সমাস বলব। যেমন দা কুমড়া, অহিনকুল, স্বর্গনর, এই যে শব্দগুলো একটার সাথে আরেকটার বিরোধ ভাব, শত্রুতা ভাব, এটিকে আমরা বিরোধার্থক শব্দযোগী দ্বন্দ্ব সমাস বলবো। নেক্সট, বিপরীতার্থক শব্দযোগে যে শব্দগুলোর বিপরীত অর্থ দাঁড়ায় সেটি হচ্ছে বিপরীতার্থক শব্দযোগে। যেমন ছোট বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান, জয় পরাজয়, এই ধরনের শব্দগুলো। যেমন এখানে কিছু টানা আছে শব্দ, যেমন আয়বে, জমা খরচ, ছোট বড়, হ্যাঁ ইত্যাদি। এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো বিপরীতার্থক শব্দ। নেক্সট, সংখ্যাবাচক, অঙ্গবাচক। অঙ্গবাচক আমরা জানি যে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলোই যদি কোনো আলোচনা করে সেটিকে অঙ্গবাচক আমরা বলবো। যেমন হাত পা, নাক কান, বুক পিঠ ইত্যাদি। নেক্সট, সংখ্যাবাচক, আমরা সংখ্যা চিনি, হ্যাঁ 1 2 যে সংখ্যাগুলো আছে সেটাই সংখ্যাবাচক শব্দযোগী দ্বন্দ্ব সমাস। যেমন 7 5, 9 6, 7 17 ইত্যাদি।
অনুরূপভাবে নেক্সট সমার্থক শব্দযোগী দ্বন্দ্ব সমাস, সেটি কি? যেমন হাটবাজার, ঘরদুয়ার, কলকারখানা ইত্যাদি। নেক্সট প্রায় সমার্থক সহচর শব্দযোগী দ্বন্দ্ব সমাস, যেমন কাপড় চোপড়, দয়ামায়া ইত্যাদি। দুটি সর্বনাম, আমরা সর্বনাম চিনি, দুটি সর্বনাম যোগ্য দ্বন্দ্ব সমাস হয়, যেমন যা তা, যাহা তাহা, তুমি আমি, যে সে ইত্যাদি। দুটি ক্রিয়াযোগী দ্বন্দ্ব সমাস, যেমন ক্রিয়া আমরা চিনি, যেমন দেখাশোনা, যাওয়া আসা, তারপরে চলাফেরা ইত্যাদি। দুটি ক্রিয়া বিশেষণ, এখানে ক্রিয়া এবং বিশেষণ দুটির ভাব ধীরে সুস্থে, আগে পিছে, আকার ইঙ্গিতে ইত্যাদি। নেক্সটে দুটি বিশেষণযোগী, শুধু বিশেষণ, সেটি হচ্ছে দুটি বিশেষণযোগী, সেটি কি? যেমন এখানে দেওয়া আছে ভালো মন্দ, কম বেশি, আসল আসল নকল, বাকি বকিয়া ইত্যাদি। নেক্সট সর্বশেষ যে দ্বন্দ্ব সমাস, সেটি হচ্ছে অলোক দ্বন্দ্ব। সেটি কি? যে অলোক দ্বন্দ্ব সমাসের আমরা যদি সংজ্ঞা চিন্তা করি, সেই সংজ্ঞাটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসই পূর্বপদ এবং পরপদের উভয়ই বিভক্তি, সপ্তমী বিভক্তির লোপ পায় না বা যুক্ত হয়, তাকেই অলোক দ্বন্দ্ব সমাস বলবো। যেমন দুধে ও ভাতে, এটি ব্যাস বাক্যে যা থাকবে সমস্ত পদেও বহাল থাকবে, কোনো পরিবর্তন হবে না, সেটিকে আমরা অলোক দ্বন্দ্ব সমাস বলবো। যাক, আজকে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করলাম। দ্বন্দ্ব সমাসের মোটামুটি আলোচনা শেষ। আগামীতে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের বাড়ির কাজ দিব। এই যে দ্বন্দ্ব সমাস 11 প্রকারের, প্রত্যেকটি এখানে আমি 4-5টা করে এক্সাম্পল বললাম, তোমরা আবার দেখাচ্ছে প্রত্যেকটি যাতে আরও অতিরিক্ত 4টি করে এক্সাম্পল যোগ করতে পারো, তোমার বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। দ্বন্দ্ব সমাসের আরও 3টি করে উদাহরণ লিখবে, এটি কাজ থাকবে। দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটি দ্বন্দ্ব সমাসের 3টি করে, দ্বন্দ্ব সমাসের 3টি করে নতুন উদাহরণ লিখবে। সকলকে ধন্যবাদ। আগামী দিন আবার দেখা হবে। সুস্থ থাকো, সবাই থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো। সকলকে ধন্যবাদ।